সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত প্রোগ্রাম প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে। আমি মাসুম বিল্লাহ আছি অস্ট্রেলিয়া থেকে। আমার সাথে দুইজন বিশেষ ব্যক্তি আছে। আপনারা সবসময় জানেন যে আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, এবং যারা এই বিষয় নিয়ে অনেক বেশি জ্ঞান রাখে এবং যারা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে, এরকম দুইজন ব্যক্তিকে নিয়ে আমরা সবসময় আমাদের এই স্টুডিওতে হাজির হওয়ার চেষ্টা করি। এবং আজকেও সেইভাবে আমরা দুইজন বিশেষ ব্যক্তিকে নিয়ে এসেছি, যাদের সাথে আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বর্তমান পৃথিবীর বিভিন্ন সিচুয়েশন নিয়ে। আমাদের সাথে যে দুইজন ব্যক্তি আছে, আমরা প্রথমে একজনকে দিয়ে পরিচয় করাই দেবো এবং একজনকে দিয়ে আমাদের আলোচনা পর্ব শুরু করবো। তাই প্রথমে পরিচয় করাই দিতে চাচ্ছি সমাজকর্মী এবং সাংবাদিক, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করেন জনাব নাইম আব্দুল্লাহ। আপনাকে আমাদের প্রবাসী বাংলা অনুষ্ঠানে স্বাগতম। অনেক ধন্যবাদ মাসুমদুল্লাহ। আপনার মাধ্যমে প্রবাসী বাংলার মুখ যারা দেখছেন তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা। ধন্যবাদ জনাব নাইম আব্দুল্লাহ। আপনার কাছে আমরা ফিরে আসবো। আমাদের সাথে আরেকজন গেস্ট আছে, ওনার সাথে পরিচয় করাই দেবো এবং ওনার সাথে আমাদের আলোচনা পর্ব শুরু করবো। কারণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, উনি অনেকটাই বিষয়ের সাথে রিলেটেড। উনি গবেষণা করতেছে, ওনার বিশ্ববিদ্যালয়ে বিষয়গুলো নিয়ে গবেষণা করতেছে। তা আমরা ওই বিষয়টা নিয়ে শুরু করে তারপর আবার আপনার কাছে আমরা ফিরে আসবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন যে ব্যক্তির সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, আমাদের যে গেস্টের সাথে, উনি এখানকার বিশ্ববিদ্যালয়তে শিক্ষকতা করতেছেন, আছেন গবেষণার সাথে জড়িত এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে যে বর্তমানে মহামারী করোনাকালীন সময় যখন সারা পৃথিবী পাচ্ছি এরকম একটা অবস্থানে আছে ভ্যাকসিন নিয়ে, যে আসলে আমরা কতটুকু পাচ্ছি, কতটুকু এগিয়েছে ওনার নিজের বিশ্ববিদ্যালয়তে এবং ওনাদের ডিপার্টমেন্টের বিভিন্ন ইয়েতে থেকে কিন্তু এইগুলা নিয়ে কাজ করতেছে। তো আমরা ওনাকে নিয়ে কথা বলবো। জনাব মোল্লা হক, আমাদের এই প্রবাসী বাংলা মুখ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ মাসুমুল্লাহ ভাই, প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। জনাব রাশিদুল হক, আপনাকে দিয়ে আমাদের যে আলোচনা পর্বটা আমরা শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আমরা সংক্ষিপ্ত ভাবে যদি বলে, আমরা কিন্তু দেখেছিলাম যে অস্ট্রেলিয়াতে কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছিল করোনা। বিশেষ করে আপনি যে এলাকাতে আছেন সেখানে কিন্তু গত 2 মাস ধরে কিন্তু সেখানে জিরো ছিল। তো সেখান থেকে সিডনিতে একটা কারণে কিন্তু আবার সেখানে শুরু হয়েছে। তবে সরকার চেষ্টা করতেছে সেখানে থেকে আবার যেভাবে হোক খুব শক্তভাবে সেটাকে দমন করার জন্য। আমার প্রশ্নটা ঠিক ওই জায়গাতে না, আমরা আশা করতেছি যে সেখানে কমে যাবে। প্রশ্নটা হচ্ছে যে আমরা কিন্তু শুনতেছি যে বিশেষ করে ইউকে, সেখানে কিন্তু একটা নতুন ধরনের ভাইরাস ধরা পড়েছে, যেটা করোনা ভাইরাসই, বাট সেটা অনেক বেশি স্ট্রংলি। তারপরে যদি সেখান থেকে শুরু করতে, যদি আমাদের দর্শকদের মাথায় একটু তথ্য দিতেন যে আসলে অস্ট্রেলিয়া তো আমরা শুনেছি এ পর্যন্ত 2 জন এসেছে, আক্রান্তের শিকার হয়েছে, তো সেখান থেকে যদি একটু শুরু করতাম জনাব হক। জি, ধন্যবাদ মাসুম ভাই আপনার চমৎকার প্রশ্নের জন্য। যে আপনি হয়তো জানেন যে মেলবোর্নে 62 দিন বা 62 ডেজ আমরা করোনাবিহীন থাকার পর গত 21শে ডিসেম্বর থেকে আবার মেলবোর্নে করোনার একটা প্রকোপ দেখা দিয়েছে। এটা সিডনির সাথে সিডনিতে দেখা দেওয়ার পর থেকে। আপনারা দুজনই সিডনিতে থাকেন বা সিডনির আশেপাশে থাকেন। আপনারা জানেন যে সিডনির নর্দার্ন বিচেস এরিয়াতে যে কোভিড-19 যে প্রকোপ দেখা দেয়, সেই প্রকোপ থেকে এটার একটা ঢেউ মেলবোর্নে এসে পড়ে। তো যদিও ভিক্টোরিয়ার সাথে নিউ সাউথ ওয়েলসের বর্ডার অনেকটাই বন্ধ ছিল, প্রথমে নর্দার্ন বিচেস এরিয়ার সাথে, পরবর্তীতে গ্রেটার সিডনির সাথে এবং পরবর্তীতে রিসেন্টলি পুরো নিউ সাউথ ওয়েলসের সাথে ভিক্টোরিয়ার বর্ডার ক্লোজ করে দেওয়া হয়েছে 1st of January থেকে। তো এরপরেও কিন্তু মেলবোর্নে একটা ঢেউ এসে পৌঁছেছে এবং মেলবোর্নে প্রথমে 10 জন, তারপরে 8 জন, 5 জন, এরকম করে গত 3-4 দিনে 3 এবং আজকে 0। গত 7-8 দিনের মধ্যে আজকে প্রথম মেলবোর্নে লোকালি অ্যাকোয়ার্ড কোনো কেস নাই। তো এবং যতগুলি এখানে ক্লাস্টার ধরা পড়েছে মেলবোর্নে এবং যতগুলি কোভিড-19 কেস পাওয়া গেছে, এরা প্রত্যেকেই কিন্তু আপনার এদের যে জেনোমিক সিকোয়েন্সিং করে দেখা হয়েছে কোভিড-19 এর যে ভাইরাস, সেখানে কিন্তু দেখা গেছে যে এগুলো প্রত্যেকটা এসছে সিডনি থেকে। তো সিডনির নর্দার্ন বিচেস যে এরিয়া এবং গ্রেটার সিডনির যে এরিয়া, সেখানকার ক্লাস্টারগুলির ভাইরাসের যে জেনোমিক সিকোয়েন্স, সেটার সাথে মেলবোর্নের ভাইরাসের জেনোমিক সিকোয়েন্স টোটালি মিলে গেছে। তো আমরা জানি যে মেলবোর্নের যে কোভিড-19 এর নতুন যে একটা প্রকোপ শুরু হয়েছিল, যেটা আমরা আশা করছি যে শেষের পথে, আজকে 0 কেস ধরা পড়েছে। সুতরাং এটা কিন্তু সিডনি থেকে মেলবোর্নে এসছে বলে আমরা ধারণা করি। তো এ হচ্ছে বর্তমান পরিস্থিতি, যে আজকে খুব সম্ভব অস্ট্রেলিয়াতে একমাত্র কুইন্সল্যান্ড ছাড়া, কুইন্সল্যান্ডে মনে একজন ধরা পড়েছে, খুব সম্ভব ইন্টারন্যাশনাল কোয়ারেন্টাইন থেকে। এটা ছাড়া কিন্তু আজকে নিউ সাউথ ওয়েলস হতে শুরু করে ভিক্টোরিয়াতে শুরু করে পুরো অস্ট্রেলিয়াতে আর কোথাও নতুন কোনো কোভিড-19 কেস ছিল না।
তো এটা একটা আমাদের জন্য একটা গুড নিউজ, একটা ভেরি গুড নিউজ যে আমরা হয়তো কন্ট্যাক্ট ট্রেসিং এবং হচ্ছে আপনার যে যেভাবে প্যান্ডেমিককে মোকাবেলা করতে হয়, আমি বিশ্বাস করি যে অস্ট্রেলিয়া সেটা মোটামুটি মাস্টারি করে ফেলেছে ওটার উপরে, এবং অস্ট্রেলিয়ার প্রতিটা স্টেট এখন সেটা হ্যান্ডেল করার সেই সুযোগ বা সুবিধা তারা সেটা রাখে, যে ক্যাপাসিটি তারা রাখে। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে নতুন স্ট্রেইন নিয়ে, যে ইউকেতে একটা নতুন স্ট্রেন যেটা ধরা পড়েছে, তো সেই ইউকের যে নতুন স্ট্রেন ধরা পড়েছে সেই স্ট্রেন আপনি জানেন যে ওরা বলছে যে ইউকে গভর্নমেন্ট বলছে যে ওই স্ট্রেনটা তারা বলছে যে প্রায় 70% বা 71% পর্যন্ত ফাস্টার এটা দ্রুত ছড়াতে পারে। তো সেটা নিয়ে যদিও এখনো পর্যন্ত সায়েন্টিফিক কমিউনিটির কাছ থেকে আমরা কোনো রকম কমেন্ট আমরা এখনো পাইনি, কিন্তু ইউকে গভর্নমেন্টের যে অ্যাডভাইজরি বোর্ড এবং ইউকে যে প্রেসিডেন্ট বরিস জনসন, পিএম যে বরিস জনসন আছেন, তাদের যে স্টেটমেন্ট সেখান থেকে আমরা জানি যে এই স্ট্রেন অত্যন্ত দ্রুত ছড়ায়। তাদের যেই কয়েকটা আপনি জায়গায় ধরা পড়েছে, যে কয়েকটা জায়গায় যেখানে ধরা পড়েছে সেখানে তারা কিন্তু দেখেছে যে এটা 71% দ্রুত এটা ছড়াতে পারে বলে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে। তো সেই স্ট্রেইনের একটা কেস অস্ট্রেলিয়াতে ধরা পড়েছে, এবং এটা নিয়ে অস্ট্রেলিয়ান সরকার চিন্তিত, এবং সারা পৃথিবীর 20টার উপরে দেশ ইউকের সাথে তাদের যে কমিউনিকেশন, ডিরেক্ট যে ফ্লাইট, সেগুলো কিন্তু কন্ট্রোল করছে, এবং ইউকে থেকে বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশেও যারা এখন যাচ্ছেন তাদেরকে সরাসরি কোয়ারেন্টাইন সিস্টেমে নিয়ে যাওয়া হচ্ছে। এখন তাদেরকে জি জনাব হক, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া কিন্তু যখন সেকেন্ড ওয়েভটা শুরু হয়েছিল, বিশেষ করে মেলবোর্ন সহ অন্য জায়গাতে, সেখানে কিন্তু পর্যায়ক্রমে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক কিংবা লকডাউন আস্তে আস্তে করেছিল। কিন্তু এবারে যখন 2-3জনই শুরু হয়েছিল সিডনি থেকে এবং মেলবোর্নে যখন গেলাম, আমরা কিন্তু সেম টাইমে দেখলাম সরকার কিন্তু খুব স্ট্রিক্টলি নিয়েছে এবং সাথে সাথে কিন্তু মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সকলের জন্য, গ্যাদারিং গুলা কমাই দিয়েছিল। তো সরকার কি এটা চিন্তা করছিল কিনা যে এই যে নতুন যে স্ট্রিং আসছে সেইটার ভয়ে কি সরকার আগে থেকেই এত শক্তভাবে মানে পদক্ষেপগুলো নিয়েছে মনে করেন কিনা আপনি? জি, ধন্যবাদ মাসুম ভাই। আসলে হচ্ছে কি, আপনি জানেন যে আমাদের মেলবোর্নে মানে ভিক্টোরিয়া রাষ্ট্রে আমাদের দীর্ঘদিন যে সেকেন্ড ওয়েভ যখন ছিল, যখন এক দিন 1000-1500 কোভিড-19 কেস ধরা পড়েছে, এবং আপনি জানেন যে 900-র উপরে যে যারা অস্ট্রেলিয়াতে ইন্তেকাল করেছে বা মারা গেছে তাদের মধ্যে বেশিরভাগ 800-র উপরে শুধু ভিক্টোরিয়া থেকে। তো ভিক্টোরিয়ান গভর্নমেন্টের আর কিছু করার উপায় ছিল না আদার দেন ডুইং দিস, যে তারা ফেস মাস্ক বাধ্যতামূলক করেছিল। আউটডোরে তো বটেই, ইনডোরেও ফেস মাস্ক আসলে বাধ্যতামূলক তারা করেছিল। তো রিসেন্টলি যখন আমাদের লং টাইম যখন কোভিড-19 কেস ছিল না 62 ডেজ, কিন্তু যখন কাপল অফ উইকস বা মান্থ যখন কোভিড-19 কেস মেলবোর্নে ধরা পড়েনি, তখন তারা সেটা উইথড্র করেছিল। তারা বলেছিল যে আউটডোরে মাস্ক পরিধান করতে হবে না, বাধ্যতামূলক না, এবং শেষের দিকে এসে ইনডোরেও বাধ্যতামূলক না, এটা তারা বলেছিল। কিন্তু এখন যখন কোভিড-19 কেস ধরা পড়ার সাথে সাথে মেলবোর্ন বা ভিক্টোরিয়ান গভর্নমেন্ট আবার সেটাতে ব্যাক করেছে। তারা বলেছে যে ইনডোরে মাস্ক পরিধান বাধ্যতামূলক, এখনো আউটডোরে মাস্ক পরিধান বাধ্যতামূলক না। তবে এটার উদ্দেশ্য ওই নতুন স্ট্রেইন মোকাবেলা না, এটার উদ্দেশ্য কোভিড-19 কে মোকাবেলা অ্যাজ এ হোল। It's not actually targeted towards the new strain. It was targeted towards COVID-19. মেলবোর্ন কখনোই চায় না যে একটা থার্ড স্ট্রেন, আরেকটা থার্ড অ্যাকচুয়ালি ওয়েভ এখানে শুরু হোক। তো সেক্ষেত্রে আমি একটা পয়েন্ট দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে নিউ সাউথ ওয়েলস অনেক দিন ধরে, বিগত প্রায় 2 উইকস, কাপল অফ উইকস ধরে সারা অস্ট্রেলিয়ার সমস্ত প্রিমিয়াররা, সমস্ত স্টেট উইথ ফেডারেল গভর্নমেন্ট সবাই কিন্তু রিকোয়েস্ট করছিল নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারকে যে ফেস মাস্ক বাধ্যতামূলক করেন, উনি করেননি। এবং সব শেষে এসে যখন আর উপায় ছিল না, তখন এসে রিসেন্টলি উনি কয়েকদিন আগে উনি নিউ সাউথ ওয়েলস এর ফেস মাস্ক উনি বাধ্যতামূলক করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হক, আমরা আপনার কাছে আমরা ফিরে আসবো। আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি যে আপনার বিশ্ববিদ্যালয় সহ অস্ট্রেলিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু ভ্যাকসিন নিয়ে কাজ করতেছে, সেইটার কতটুকু হয়েছে, এবং অস্ট্রেলিয়া ভ্যাকসিনের জন্য আমরা কিন্তু জানি যে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে, বিশেষ করে প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে কিন্তু বেশ কবার বলা হয়েছে যারা বিভিন্ন সরকারের সাথে চুক্তি করতেছে তারা আনার জন্য, সেটা কতদূর এগিয়েছে এবং আসলে কি কি কারা প্রথমে পাবে, এই বিষয়গুলো আমি আপনার সাথে জানতে চাবো। আমি ফিরে যাচ্ছি, আমার সাথে আরেকজন গেস্ট আছে ওনার কাছে। জনাব আব্দুল্লাহ, আমরা জানি যে আপনি
সিডনিতে থাকেন, সাংবাদিকতার সাথে জড়িত আছেন এবং আপনার সামাজিক অনেক কর্মকাণ্ডের সাথে। তো সেখানে সিডনিতে আমরা হঠাৎ করে দেখলাম যে সেখানে নতুন করে আবার করোনা আক্রমণ শুরু হয়েছিল, এবং মোল্লা উনি যে কথাটা বলেছেন আমাদেরকে যে আপনাদের প্রিমিয়ারও কিন্তু সেখানে প্রথম পর্যায়ে কিছুটা ঢিলা শুরু করলেও পরবর্তীতে কিন্তু স্ট্রিক্টলি নিয়েছেন। তো এই যে আপনাদের ওখানে যখন মানে করোনা আক্রমণটা শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত আজকে জিরো, এই যে পদক্ষেপগুলো নিয়েছে, তো পদক্ষেপগুলো কি সরকারের ঠিক ছিল নাকি আরো একটু মানে মেলবোর্নের মতো আরো একটু স্ট্রিক্ট হওয়া দরকার ছিল কিনা? ধন্যবাদ মাসুম বিল্লাহ আপনাকে সিডনির করোনা সম্পর্কে জানার জন্য। যেমনটি বলছিলেন মোল্লা হক যে আসলে মেলবোর্ন, ভিক্টোরিয়া কিংবা নিউ সাউথ ওয়েলস এর প্রথম ওয়েভটা শেষ হয়ে যাওয়ার পরেই মেলবোর্ন এবং অন্যান্য স্টেটগুলা প্রিমিয়াররা ফেস মাস্ক ব্যবহার করার জন্য সবাইকে বলে এবং সেটা উদ্যোগী হয়। তবে নিউ সাউথ ওয়েলস সেটা করেনি, এবং যেটার কারণে গত 21শে ডিসেম্বর থেকে পুনরায় আপনার কোভিড ছড়ানো শুরু করে, বিশেষ করে নর্দার্ন জোনে, এবং সেখান থেকে ক্লাস্টার শুরু হয়ে প্যারামেটা এবং অন্যান্য এলাকাগুলোতে ছড়ায় পড়ে। এবং তবে একটা আশার বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এটা যে এবারের করোনাটাও আপনার নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার লোকাল গভর্নমেন্ট অত্যন্ত শক্ত হাতে তারা মোকাবেলা করেছে, এবং তারা গত রোববার শনিবার দিবাগত মধ্যরাত থেকে ফেস মাস্ক ম্যান্ডেটরি করেছে, এবং রোববার সকাল বা এবং সোমবার থেকে $200 ফাইনের ব্যবস্থা করেছে। এবং যার কারণে দেখা যাচ্ছে যে আসলে নিউ সাউথ ওয়েলস এর সবাই, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির সবাই অত্যন্ত আন্তরিকভাবে এই পরিস্থিতি মোকাবেলায় তারা কাজ করছে। বিশেষ করে যে আপনার করোনা টেস্ট প্রতিদিনই 30,000, 35,000, 29,000, 32,000 এভাবে চলছে। তার মানে যে প্রত্যেকটা নিউ সাউথ ওয়েলস, সিডনির প্রত্যেকে সচেতন যে কিভাবে এই করোনাকে প্রোটেক্ট করা যায়, এবং এই করোনা মোকাবেলায় কিন্তু এই পর্যন্ত আপনার নিউ সাউথ ওয়েলসে মারা গেছে সম্ভবত 56 জন মাত্র, আর এবারের সেকেন্ড ওয়েভ যেটা শুরু হয়েছে সেটাতে আপনার সম্ভবত 114 জন এই পর্যন্ত 21শে ডিসেম্বর থেকে এই পর্যন্ত করোনা এফেক্টেড। তো আমরা আশা করি যে অবশ্যই এটা ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগ নেওয়ার কারণে হয়তো করোনা আমরা খুব শীঘ্রই মোকাবেলা করতে পারবো। জানাব আব্দুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই যে করোনা যেটা চলতেছে কিংবা যেটা শুরু হয়েছে সেটা কিন্তু জনবসতি এলাকাতে, এবং সেই এলাকাতে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে, তারা বসবাস করে। তো প্রবাসী বাংলাদেশিদের বর্তমানে কি অবস্থা, তারা কতটুকু সেভ আছে সেখানে? ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন মাসুম বিল্লাহ। আসলে আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, এবং আমাদের কমিউনিটির যারা বাংলাদেশি যারা এই সিডনিতে বা বৃহত্তর নিউ সাউথ ওয়েলসে বসবাস করছে, এখন পর্যন্ত আমরা কাউকে করোনা ধরা পড়ার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। এবং আমরা যতটুকু জানি যে সবাই বাংলাদেশি কমিউনিটির সবাই অত্যন্ত সচেতন, তারা নিজেদের ভিতরে সচেতন, এবং তারা একে অন্যকে বিভিন্ন রকম সচেতনমূলক খবরাখবর এবং যোগাযোগ তারা রাখছে, এবং তারা অত্যন্ত সচেতন, এবং অনেকেই তারা আপনার কোভিড পরীক্ষা করেছে, এবং তারা অন্যদেরকেও বলছে যে যদি কোনো রকমের স্বাভাবিক সিমটম আপনারা দেখেন তাহলে আপনারা কোভিড টেস্টটা করিয়ে নেবেন, তাহলে হয়তো আমরা সবাই নিরাপদ থাকবো। এবং আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশিরা পুরোপুরি সেভ আছেন, এবং তাদের ভিতরে কোনো ধরনের সংক্রমণের খবর এখন পর্যন্ত আমরা পাই নাই। ধন্যবাদ জনাব নাইম আব্দুল্লাহ। আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তো ফিরে এসে উত্তরটা নেবো। সেটা হচ্ছে যে আবার যখন নতুন করে করোনা শুরু হলো, আমরা জানি যে সেখানে মাস্ক পরিধান বাধ্যতামূলক, এবং আউটিং এবং ইনসাইডেও সেখানেও কিন্তু গ্যাদারিং গুলা কমিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশের আমরা জানি যখন সেকেন্ড ওয়েভ শুরু হয়েছিল তখন কিন্তু জবের অনেকগুলো ক্রাইসিস শুরু হয়েছিল, এরকম আবার অবস্থান শুরু হয়েছে কিনা এই বিষয়টা আপনার কাছে জানতে চাবো ফিরে এসে। জনাব হক, আপনাকে আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠান। আপনার কাছে যে ভ্যাকসিনের প্রথম বিষয়টা যদি বলতেন যে আপনার বিশ্ববিদ্যালয় বর্তমানে কোন পর্যায়ে আছে? জি, ধন্যবাদ মাসুম ভাই। আমাদের আপনি জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় একটা ভ্যাকসিন ডেভেলপ করছিল, কিন্তু আনফরচুনেটলি সেই ভ্যাকসিনের যে সাইড এফেক্ট সেটা মোটামুটি এইচআইভি পজিটিভ দেখাচ্ছিল কয়েকজন পেশেন্টকে। তো ফলস এইচআইভি পজিটিভ, মানে তাদের আসলে এইচআইভি নাই বা তাদের এইডস নাই, কিন্তু এই ভ্যাকসিনটা ইউজ করার পর কোনো একটা কারণে সামথিং ট্রিগার্ড ইন দেয়ার বডি, যে তাদের যে এইচআইভির যে অ্যান্টিবডি হয় সেটা তাদের বডিতে উৎপন্ন হচ্ছিল,
তো যে কারণে তারা চিন্তা করে দেখলো যে তারা যদি এখন এই ভ্যাকসিনটা ফিক্স করতে যায়, এটাতে যে সময় লাগবে এবং যে পরিমাণ টাকা খরচ হবে, বাই দেন এই ভ্যাকসিনের ওরকম কোনো ভ্যালু এভাবে থাকবে না, কারণ অলরেডি 3টা ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ে তারা অনুমতি পেয়েছে বিভিন্ন সরকারের কাছ থেকে। তো যে কারণে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি তাদের যে ভ্যাকসিন সেটাকে তারা বর্জন করেছে। এখন মেলবোর্ন বিশ্ববিদ্যালয় একটা ভ্যাকসিন নিয়ে কাজ করছে। তো সেই ভ্যাকসিন নিয়ে কাজ করছে, সেই ভ্যাকসিন এখনো ফেজ 3 ট্রায়াল পর্যন্ত যায়নি। তো ফেজ 3 ট্রায়ালের জন্য তারা প্রিপারেশন নিচ্ছে। তো ফেজ 3 ট্রায়ালের জন্য আপনি ধরে নেন মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগে। তো আসলে এই ভ্যাকসিনটা যখন আসবে বাজারে, যদি আসে, মানে আমরা যদি ধরেও নিই যে সাকসেসফুলি এটা কাজ করবে এবং সেটা মার্কেটে আসবে, তাইলেও আমি মনে করি যেটা আস্তে আস্তে another 6 months, মিনিমাম 6 মাসের নিচে এটা আসবে না। কিন্তু আগামী 6 মাসের মধ্যেই হয়তো দেখা যাবে যে বেশিরভাগ বা মোটামুটি 1/3 বা হাফ অফ অস্ট্রেলিয়ানস দে উইল বি গিভেন দ্য ভ্যাকসিনেশন। তো এই আর কি। জি মাসুম ভাই। তো জনাব হক, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে, প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে কিন্তু মাঝে মাঝে বলা হচ্ছে যে উনি বিভিন্ন সরকারের সাথে যোগাযোগ রাখতেছে, যারা ভ্যাকসিন নিয়ে কাজ করতেছে হলেই সেখান থেকে নিয়ে আসবে এবং প্রথম পর্যায়ে কিন্তু যারা ফ্রন্ট লাইনে আছে তাদেরকে নিয়ে কাজ করবে। সেইটা কত দূর আসলে এগিয়েছে এবং সরকার কাদের সাথে লিঙ্ক রাখতেছে, এই বিষয়ে যদি একটু বলতেন। জি, অস্ট্রেলিয়ান সরকার প্রথমে আপনার সিদ্ধান্ত নিয়েছিল যে তারা লোকালি প্রডিউস, যে তারা হচ্ছে অনশোর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের যে ভ্যাকসিন যেটা আপনার ইউকেতে যেটা প্রডিউস হচ্ছে, তো তারা ভেবেছিল যে ওইটা যদি অনুমতিটা পেয়ে যায় এবং তারা যদি পরে থেরাপিউটিক ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন যেটা অস্ট্রেলিয়াতে আছে সেটার যদি অনুমতি তারা পেয়ে যায়, পেলে তারা অস্ট্রেলিয়ার মধ্যেই সিএসএল এবং অন্যান্য কোম্পানি দ্বারা তারা লোকালি অস্ট্রেলিয়াতে সেটা প্রডিউস করবে, নিয়ারলি 100 মিলিয়ন। তো 100 মিলিয়ন প্রডিউস করবে। আমরা জানি যে আমাদের অস্ট্রেলিয়াতে পপুলেশন 25 মিলিয়ন এবং 2টা করে ডোজ লাগে, তো আমাদের নিয়ারলি 50 মিলিয়ন ডোজ লাগবে যদি আমরা ধরে নিই। তো অস্ট্রেলিয়ান সরকার ভেবেছিল তারা অস্ট্রেলিয়াতে সেটা প্রডিউস করবে 25 মিলিয়ন প্লাস। তো যে কারণে তারা ওরকম ভাবে মানে প্রোগ্রেস করেনি ভ্যাকসিনটা নিয়ে অন্যান্য কোম্পানির সাথে। কিন্তু আপনারা হয়তো জানেন যে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, যদি 2টা ফুল ডোজ দেওয়া হয় তাহলে 66%, আর প্রথমটা যদি, মানে তারা ভুল করে এটা করেছিল যে প্রথমে হাফ ডোজ পরে ফুল ডোজ, এটা যদি দেয় তাহলে তাদের 90%-এর উপর এফেক্টিভনেস দেখা গেছে। তো যাই হোক, তো অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা এটা একটু পিছিয়ে পড়েছিল। রিসেন্টলি কয়েকদিন আগে এটা ইউকে এটাকে অনুমতি দিয়েছে, কিন্তু মোটামুটি ফাইজার এবং বায়োএনটেকের যে ভ্যাকসিনটা, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি সমাদৃত, কারণ তারা সবচেয়ে আগে পারমিশন পেয়েছে এবং তাদের ভ্যাকসিন, আমি যদি ভুল না জানি, অন্তত 10টা দেশে এখন রোল আউট হচ্ছে মিনিমাম। তো সেই ফাইজার এবং বায়োএনটেকের যে ভ্যাকসিন সেটা অস্ট্রেলিয়ান সরকার সিকিউর করেছে, অল্প বেশি না, ফিউ মিলিয়ন ডোসেস। তো সেই ফিউ মিলিয়ন ডোসেস অস্ট্রেলিয়ান সরকার প্রথমে ভেবেছিল মার্চের 2nd উইক থেকে রোল আউট করবে, কিন্তু যেহেতু সারা পৃথিবী দিয়ে ফেলছে, অনেকগুলি দেশ দিয়ে ফেলছে, ডেভেলপড কান্ট্রির মধ্যে বেশিরভাগ অন্যান্য দেশে, ইউএস বলেন, ইউকে বলেন, ইউনাইটেড আরব আমিরাটস, ইভেন সৌদি আরবিয়া, ইভেন কি ইন্ডিয়াতে পর্যন্ত ভ্যাকসিনেশন শুরু হয়েছে। তো একটা মনে হয় একটা ইন্টারন্যাশনাল প্রেশার বা একটা ন্যাশনাল প্রেশারের মধ্যে থেকে অস্ট্রেলিয়ান সরকার চিন্তা করেছে যে তারা সেই ভ্যাকসিনেশন দিকটা এগিয়ে নিয়ে আসবে। তো তারা এখন চিন্তা করছে যে মিড ফেব্রুয়ারিতে তারা ভ্যাকসিনেশনটা শুরু করবে। তো তারা আশা করছে যে বাই দ্য এন্ড অফ জানুয়ারি যে তারা থেরাপিউটিক ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন যদি পারমিশন দেয় এই ভ্যাকসিনটা অস্ট্রেলিয়াতে দেওয়ার জন্য, মানে অস্ট্রেলিয়ান যে বডি, যে রেগুলেটরি বডি যারা আছেন তারা যদি অনুমতি দেন, তাহলে অস্ট্রেলিয়ান সরকার চিন্তা করছেন যে মিড ফেব্রুয়ারি থেকে এটা রোল আউট করবেন। তারা প্রতি সপ্তাহে 80,000 ডোজ তারা রোল আউট করবেন এবং প্রাথমিকভাবে যারা হাসপাতালে কাজ করেন, যারা কোয়ারেন্টাইন সিস্টেমে কাজ করেন, যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার যারা আসছে, যেসব হোটেল কর্মকর্তা কর্মচারী, এয়ারপোর্টের কর্মকর্তা কর্মচারী, কাস্টমসের কর্মকর্তা কর্মচারী যারা আছেন এবং এইজড কেয়ার ফ্যাসিলিটিতে যারা আছেন, যারা বেশি ভালনারেবল, যারা খুব বেশি বয়স্ক বা যাদের ডিসেবিলিটি আছে, এই ধরনের লোকদেরকে প্রথমে এই ভ্যাকসিনটা দেওয়া হবে। তবে আজকে যেটা আমরা শুনলাম যে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার, তারপরে হচ্ছে আপনার হেলথ মিনিস্টার এবং শ্যাডো প্রাইম মিনিস্টার এবং শ্যাডো হেলথ মিনিস্টারকেও এই ভ্যাকসিন দেওয়া হবে। তো তারা বলছেন যে আমরা উই ওয়ান্ট টু ডু ইট টু বুস্ট দ্য কনফিডেন্স অফ দ্য পিপল, যে মানুষের কনফিডেন্স বাড়ানোর জন্য আমরা এই মানে গভর্নমেন্টের 2 জন এবং শ্যাডো গভর্নমেন্টের মানে অপোজিশন থেকে 2 জন, এই 4 জন তারা ভ্যাকসিনটা নেবেন। তো এছাড়া ধরে নেওয়া যায় মূলত যারা ভালনারেবল, যাদের ইমিউন সিস্টেম ভালনারেবল এবং যারা কোভিড-19 কেসদের নিয়ে কাজ করেন, মূলত এই 2টো শ্রেণী প্রথমে কোভিড-19 ভ্যাকসিনটা পাবে। এই 2টো শ্রেণীর দেশ শেষ হয়ে গেলে তখন বের করে অন্যদেরকে দেওয়া হবে। জি
ওকে, ধন্যবাদ জনাব হক। আমরা আপনার কাছে ফিরে আসবো, একটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ভ্যাকসিন গুলো দেওয়া হবে যাদেরকে, এটা কি শুধুমাত্র অস্ট্রেলিয়ান সিটিজেনদের জন্য, নাকি যারা টেম্পোরারি ভিসা নিয়ে আছে কিংবা অন্য অন্য যেসব ভিসা নিয়ে আছে তাদের জন্য এটা সরকারের পক্ষ থেকে ফ্রি দেওয়া হবে কিনা, বিষয়টা আপনার কাছে জানতে হবে। ফিরে এসে জনাব নাইম আব্দুল্লাহ, আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে গেছিলাম যে আমাদের জব মার্কেটে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যেসব ছাত্ররা আছে তাদের কোনো প্রভাব পড়েছে কিনা বর্তমানে যে নতুন করে যে থার্ডটা শুরু হচ্ছে, থার্ড ওয়েভটা, সেই সময়তে। অনেক ধন্যবাদ মাসুম বিল্লাহ। আসলে হ্যাঁ, আমরা তো ধরে নিয়েছিলাম যে 21শে ডিসেম্বর আগ পর্যন্ত যে করোনা ভাইরাস আর সম্ভবত এদিকে আসবে না, এবং সেক্ষেত্রে বেশ কিছু জব মার্কেট তৈরি হয়েছে, মানুষ চাকরি বাকরি করার সুযোগ তৈরি হয়েছে, মানুষ চাকরি বাকরি করা শুরু করেছে। কিন্তু যখন 21শে ডিসেম্বর থেকে আবার সেকেন্ড ক্লাসটা শুরু হলো, তখন আসলেই আবার এই জব মার্কেট হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তবে আমি প্রবাসী বাংলাদেশের সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু এখন অত্যন্ত আস্থাশীল যে যাই কোভিড যেভাবেই থাকুক বা না থাকুক, তারা বিশেষ করে যারা স্মল বিজনেস করে, যারা ছোট ছোট ব্যবসা যারা যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা করেন, তারা খুব ডিটারমাইন্ড। যেমন তারা এখন তাদের দোকানে বা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তারা কোভিড রুল ফলো করে, তারা মাস্ক ব্যবহার করে, কোভিড রুল ফলো করে কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখেছে, তারা কিন্তু বন্ধ করে দেয়নি। যেমন আগে প্রথম যখন শুরু হয়েছিল তখন কিন্তু সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলা, বিশেষ করে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে যে না, তারা কিন্তু কোভিড এর বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। তারা বলছে যে না, ঠিক আছে, কোভিড যদি আসুক, কিন্তু আমরা সচেতন থাকবো, আমরা রুল ফলো করব, আমরা স্যানিটাইজার ইউজ করব, আমরা মাস্ক ব্যবহার করব, এবং তারপর আমরা সচেতন থাকবো এবং আমরা আমাদের ব্যবসাকে আমরা এগিয়ে নিয়ে যাব, আমরা কখনোই আর পিছিয়ে তাকাবো না। তো সেক্ষেত্রে বলা যায় যে না, কোভিড এর বিপক্ষে বা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা ঘুরে দাঁড়িয়েছে, এবং আশার কথা যে আমরা অচিরেই এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আবার অচিরেই আমরা চালু করতে পারবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব নাইম আব্দুল্লাহ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের প্রোগ্রামে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, তা আমরা আবার প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি আমাদের ডক্টর মোল্লাকে দিয়ে, কারণ ওনার বিশ্ববিদ্যালয় যেহেতু এটার সাথে রিলেটেড। তো আমাদের প্রশ্নটা মোল্লা, আপনি শেষ কথাতে যদি বলতেন যে বর্তমানে কি অবস্থাতে যে প্রশ্নটা আপনাকে করেছে এটা কি সকলের জন্য উন্মুক্ত কিনা। জি, ধন্যবাদ মাসুম ভাই। আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে যে এই ভ্যাকসিনেশনটা মেডিকেয়ার সিস্টেমের মাধ্যমে বিতরণ করা হবে। তো মেডিকেয়ার সিস্টেমের মধ্যে বিতরণ করা হলে এই ভ্যাকসিনটা মূলত যারা অস্ট্রেলিয়ান সিটিজেন তাদেরকে প্রায়োরিটি হিসেবে দেওয়া হবে। তো যারা নন অস্ট্রেলিয়ান সিটিজেন তারা যদি এটা অ্যাক্সেস করতে চান, আমার ধারণা একটা পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তারা এটা অ্যাভেল করতে পারবেন। যেরকম ভাবে নন অস্ট্রেলিয়ান সিটিজেনটা যদি অস্ট্রেলিয়ান কোনো ডাক্তারকে দেখতে যান, তাহলে তাদেরকে একটা ফি দিতে হয় যদি তার মেডিকেয়ারের মধ্যে এনরোল না হয়ে থাকেন। তো আমার ধারণা যদি ভুল না হয়, এই ব্যাপারে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি। তবে আমার ধারণা যে আগে অস্ট্রেলিয়াতে যারা ভালনারেবল আছে, আগে অস্ট্রেলিয়ান সিটিজেনদেরকে দেওয়ার পরে তারপরে অস্ট্রেলিয়াতে যারা বসবাস করছেন তাদের সবাইকেই এটা দ্বারা কভার করতে হবে। কারণ যদি এখানে যারা স্টুডেন্ট আছেন, যারা নন অস্ট্রেলিয়ান সিটিজেন আছেন, তাদের বা যারা পার্মানেন্ট রেসিডেন্ট তো সিটিজেনদের মতোই, কিন্তু যারা হচ্ছে জাস্ট টেম্পোরারি ভিসাতে আসছেন বা স্টুডেন্ট ভিসাতে আসছেন, আমার ধারণা তাদেরকেও ভ্যাকসিনেশন দিতে হবে। কারণ তারা যদি ইমিউন না হয়, বাকিরা ইমিউন হবে কিভাবে? সুতরাং কিন্তু সেটার সিস্টেমটা হবে যেভাবে মেডিকেল সিস্টেমকে আমরা অ্যাভেল করি, যে একটা ফি দেওয়ার মাধ্যমে, সে ফিটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিটারমাইন করবেন, এখনো করেনি, সে একটা ফি দেওয়ার মাধ্যমে আপনি সে ভ্যাকসিনেশন পাবেন, তবে আর্লি স্টেজে না, হয়তো মিড স্টেজ বা লেট স্টেজ। জনাব হক, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা ভ্যাকসিনটা পাবে তাদেরকে কি, এই যে আপনি বলেছেন আপনার কথার আলোচনার ভিতরে যে 2 বার তাদেরকে নিতে হবে, 2 বার হচ্ছে তাদের কমপ্লিট, এইটার ডিউরেশনটা কতদিন পরে, প্রথমটা এবং সেকেন্ডটা নেওয়ার ইয়েটা কতদিন পরে? জি, এটা মূলত আপনি প্রথম ডোজ নেওয়ার 1 মাস পরে আপনার দ্বিতীয় ডোজটা নিতে হবে। তো অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কি প্রথম যেগুলা তারা নিয়ে আসতেছে বাইরে থেকে, যেহেতু তারা আনার প্ল্যান করতেছে, এবং আমরা জানি সেটা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, কারণ সরকারের টার্গেট হচ্ছে মার্চ পর্যন্ত সকলের কাছে পৌঁছানো, তো সরকার কি প্রথমে কি সকলকে দিয়ে দেবে, নাকি প্রথমে যেগুলা নিয়ে আসবে, নিয়ে আসার পরে 2 বার করে সকলকে, যেহেতু পূর্ণাঙ্গ 2 বার দিতে হবে, দেওয়ার পরে সরকারের প্ল্যানটা কি? সরকারের প্ল্যান হচ্ছে মাসুম ভাই, আপাতত তারা যে কয়েক মিলিয়ন, মাত্র 25 মিলিয়ন তো আমাদের পপুলেশন, তো 50 মিলিয়ন ভ্যাকসিন আমাদের দরকার। কিন্তু ফাইজার বা বায়োএনটেকের সাথে আমাদের যে কন্ট্রাক্ট, সে কন্ট্রাক্টটা একটু লেট স্টেজ কন্ট্রাক্ট হয়েছে, বা সে কন্ট্রাক্টটা ফুল প্রুফ ছিল না। কারণ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের টিকার উপরে বেশি ডিপেন্ড করেছিল।
যে কারণে তাদের সাথে যে কন্ট্রাক্ট ছিল যে অস্ট্রেলিয়া সে ফর্মুলা নিয়ে এসে অস্ট্রেলিয়াতে প্রডিউস করবে, সুতরাং অস্ট্রেলিয়ার কোনো সমস্যা ছিল না যে আমাকে কিনে আনতে হবে, বাইরের দেশ থেকে সাপ্লাই আনতে হবে। অস্ট্রেলিয়া ভেবেছিল নিজে এটা প্রডিউস করবে, কিন্তু যেহেতু অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের ভ্যাকসিনেশনটার অ্যাপ্রুভালটা পেতে দেরি হয়েছে এবং অলরেডি ফাইজার এবং বায়োএনটেকের যে ভ্যাকসিনেশন এটা সারা পৃথিবীতে রোল আউট হচ্ছে, তো বায়োএনটেক বা ফাইজারের যে ভ্যাকসিন সেটা কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট টোটাল 50 মিলিয়ন সিকিউর করতে পারেনি, মাত্র ফিউ মিলিয়ন, আমার যদি ভুল না হয় ম্যাক্সিমাম 10 মিলিয়ন হয়তো সিকিউর করেছে তারা। তো এখন 10 মিলিয়ন মানে হচ্ছে আপনি 5 মিলিয়ন পিপলকে আপনি এই ভ্যাকসিনেশন দিতে পারবেন, তার মানে বাকি 20 মিলিয়নের জন্য আপনাকে স্টিল অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের ভ্যাকসিনের উপর আমরা ডিপেন্ড করছি। তো অস্ট্রেলিয়ান সরকার প্রায় 54 মিলিয়ন ভ্যাকসিন তারা সিকিউর করেছে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের, সেটা অস্ট্রেলিয়াতে প্রডিউস হবে, কিন্তু সেটা প্রডিউস হতে একটু দেরি হবে মাসুম ভাই। তো এখন শুধুমাত্র ভালনারেবল পিপলদেরকে দেওয়া হবে। জি ধন্যবাদ। ধন্যবাদ জনাব হক, আমরা আমাদের একবার প্রোগ্রামের শেষ সেকেন্ডে চলে এসেছি। ধন্যবাদ জনাব নাইম আব্দুল এবং ধন্যবাদ জনাব হক আমাদের এই প্রবাসী বাংলামুখ অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। আমরা আশা করি দর্শকরা অনেকগুলো তথ্য পেয়েছে যে বর্তমানে ভ্যাকসিনে কি অবস্থা এবং কি অবস্থাতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন প্রবাসী বাংলামুখ অনুষ্ঠানে। আমরা অস্ট্রেলিয়া থেকে দুইজন বিশেষ ব্যক্তিকে নিয়ে আমাদের সাথে চেষ্টা করেছি বর্তমানে করোনাকালীন সময়ের বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলার জন্য। আমরা আমাদের প্রোগ্রাম শেষ করার সময় সবসময় একটা স্লোগান দিয়ে শেষ করি, সেই স্লোগানটা হচ্ছে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। অন্যকে সুস্থ রাখতে হলে দরকারি কাজ ছাড়া বাইরে যাবেন না। আল্লাহ হাফেজ।